আমরা আসলে এই যে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবার কথা বলা হচ্ছে নিশ্চিতকরণে, এটা আসলে একটা ভালো উদ্যোগ। এই ধরনের এইভাবে কখনো বসা হয়নি এবং আমরা এই পথের সুযোগ পেয়েছি, জন্য আপনাকে ধন্যবাদ। হাসপাতালে আসলে সবাই দাবি দেওয়ার কথাগুলো তুলে ধরছে, কিন্তু স্বাস্থ্যসেবা নিশ্চিত কিভাবে করবে এটা কিন্তু এখন পর্যন্ত কেউ তুলে ধরেনি। আমরা আমাদের তত্ত্বাবধায়ক মহোদয় বললেন যে আমাদের 25 জন ডাক্তার দরকার। আসলে আমাদের যে 250 শয্যার বিল্ডিং এর অনুমোদন হয়েছে, বিল্ডিং পেয়েছি, কিন্তু আমরা 250 শয্যার জনবলের যে অনুমোদন পাইনি সে কথাটা কিন্তু উনি বলেন, এবং উনি চাননি, উনি বলেননি যে আমাদের 250 শয্যার জনবল দরকার। আপনাকে বলতে পারতো, উনি বলেননি। মুজিবনগরে 32 শয্যার জনবলের মনে অনুমোদন আছে, সেক্ষেত্রে 50 শয্যার মনে জনবল সেখানে নেই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে চিকিৎসক সংকট যেটা আমরা দেখছি, যে আমরা 5 আগস্টের পরে একটা পরিবর্তিত পরিস্থিতি, আমরা একটা পরিবর্তন আশা করছিলাম, এবং তারপরে অনেক চিকিৎসক এখানে নিয়োগ হয়েছিল, কিন্তু আমরা দেখছি যে যারই পোস্টিং হয় ওখানে থেকে তারা পোস্টিং বাতিল করে আবার চলে যাচ্ছে। আবার আমাদের এখানে যেসব চিকিৎসক ছিল, বেশ কিছু কনসালটেন্ট ছিল, শিশু কনসালটেন্ট ছিল, আরো কনসালটেন্ট ছিল, ছিল চর্ম বিশেষজ্ঞ ছিল, তারা কিন্তু চলে গেছেন। মানে 5 আগস্টের পরে চলে যাওয়ার হিড়িক হয়েছে, কিন্তু আসার কোনো পরিস্থিতি আমরা দেখি নাই এখন পর্যন্ত। তারপরে আমরা ওষুধের ওষুধের কথা বলবো, ওষুধের টেন্ডারের কথা বলবো। আমরা বিগত সময়ে দেখেছি যে ওষুধের যে সিন্ডিকেট, মানে টেন্ডারের যে সিন্ডিকেট আমরা দেখেছি। গত আমরা আগস্টের আগে তথ্যগুলো পেয়েছিলাম, কিন্তু আগস্টের কারণে নিউজটা করতে পারিনি। অর্থাৎ 4টা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে সেই টেন্ডার কার্ডে অংশ নেয়, এবং তারা যে বাজার মূল্য, অর্থাৎ আমরা যদি একটা মেরু পেলাম কিনি 1400 টাকায়, যেটা বাজারে আমরা পাই 1100 টাকায়, কিন্তু আমরা যে 700 টাকা কিনতে পারি, যারা দোকানদার তারা 700 টাকা কিনে, কিন্তু সেই টেন্ডারে যেহেতু 4 জন প্রতিষ্ঠানের দরদামে অংশ নেয়, তারা 1499, 1499, না ওষুধ কোম্পানির সাথে ডাবল দামে কিনতে। কারণ যে টেন্ডার যে প্রক্রিয়া হচ্ছে, তারা তো একই প্রতিষ্ঠান 4টা নামে 4টা প্রতিষ্ঠানের টেন্ডার ড্রপ করেছিল, তারা তো সমঝোতা করে করেছে। না, আগে তো টেন্ডার হয়, টেন্ডার প্রক্রিয়াতে তো যারা প্রতিষ্ঠান তারা অংশ নেয়, সেখানে দেখা যায় 4 জন প্রতিষ্ঠান একটা নিজেদের মধ্যে একটা সমঝোতা করে আর আদেশ দিয়ে একই টেন্ডার জমা দেয়। ওখান থেকে আমরা যে টেন্ডারের যে তথ্য পেয়েছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে মানে একবারে যে মার্কেটের যে প্রাইস, অর্থাৎ আমরা দোকানে যে দামে কিনতে পারি এমআরপি মূল্য, সেই মূল্যে ওষুধগুলো কেনা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু সেটা অর্ধেক দামে কিনতে পারতো। যার মানে এখানে কোটি কোটি টাকা প্রস্তুত করেছে। না, এটা তত্ত্বাবধায়ক সাহেব করেন, আমাদের 250 শয্যা এবং সিভিল সার্জন অফিস করে 50 শয্যার বিষয়গুলো। আমরা এর আগে গাঙ্গুলি হাসপাতালের টেন্ডার প্রক্রিয়া যে দুর্নীতি হয় এবং স্বাক্ষর জালিয়াতি যে করে টেন্ডার হয়েছে, সেটাও আমরা ধরেছিলাম, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি আমরা এবারকার টেন্ডার প্রক্রিয়া যেটি দেখলাম, যে আমাদের তো তথ্য নেওয়ার জন্য সবার জন্য উন্মুক্ত করা হয়। তো এখানে আমাদের তত্ত্বাবধায়ক মহোদয় বলছেন যে আমরা কোনো তথ্য দেবো না, যেখানে 5 আগস্টের আগে আমরা সব তথ্য পেয়েছি হাসপাতালে, টেন্ডার প্রক্রিয়া কিভাবে অংশ নিয়েছে, দরদাম কত পেয়েছে, আমরা 4টায় তুলতে পেরেছি, এখন আমরা তুলতে পারছি না। তার কি আমরা সাংবাদিকরা বাধ্যবাধকতার মধ্যে পড়ে গেলাম 5 আগস্টের পরে? এটা তত্ত্বাবধায়ক মহোদয়ের কাছে জানতে চাই। উনি বারবার বলে আমার ডিজি থেকে নিষেধ আছে, ডিজি থেকে নিষেধ আছে। দ্বিতীয় বিষয়, এবার যে টেন্ডার প্রক্রিয়া চলেছে, আমার কাছে যে তথ্য আছে যে এবার হচ্ছে আমাদের 1,52,00,000 টাকার ওষুধের একটা উনি হাসপাতালের চাহিদা দিয়েছে। তো আমাদের সেখানে দেখো রোসো নামের একটা ওষুধ আছে, যেটা হচ্ছে 1,32,00,000 টাকা কেনা হয়েছে। তো রোসো উনি বলবেন যে এটা এসেনশিয়াল ড্রাগ, আমি তার সাথে একমত, কিন্তু আমার হাসপাতালের যে রোগীগুলো যায় সেটা কোন ধরনের রোগী? আমরা দেখি এখানে অ্যাজমা, শ্বাসকষ্টজনিত যেসব রোগ আছে, ডায়াবেটিক, আমি শেষ করি। হাসপাতালে আসলে এই ধরনের যারা রোগী, যাদের রক্তে কোলেস্টেরল বেশি আছে, কয়জন যায়? নিশ্চয় গরিব মানুষগুলো যায়। গরিব মানুষ কিসের রোগী? যারা জ্বর, ঠান্ডা, কাশি বা এই যে অ্যাজমাতে ভোগে, এই ধরনের রোগী বেশি যায়। এবং বিগত দিনে আমরা দেখেছি যে এই ধরনের মল্টি লুকাসের সাপ্লাই বেশি ছিল, ডায়াবেটিক্সের বেশি ছিল, তারপরে আরো আদার্স যেসব ওষুধগুলো আছে, প্যারাসিটামল, সার্জেন, এগুলো বেশি ছিল। কিন্তু আবার অ্যান্টিবায়োটিক যেগুলো ছিল সেগুলো তো থাকে, পাশাপাশি থাকে। কিন্তু আমরা দেখলাম যে 1,52,00,000 টাকার মধ্যে 1,32,00,000 টাকা রোসো কিনা হয়েছে। এবং আমার কাছে একটা মেসেজ আছে, যে মেসেজে হাসপাতাল থেকে বলা হচ্ছে যে হাসপাতালের চিকিৎসকের যে চাহিদা দিয়েছে সেই চাহিদা মতো ওষুধ আসে নাই। কিন্তু আমি তার কাছে চেয়েছিলাম যে এই যে চাহিদাটা দিয়েছে চিকিৎসকের, সেই চাহিদা পত্রটা আমাদের দেন, কিন্তু উনি আমাদেরকে দেন নাই। আপনার টেন্ডার প্রক্রিয়া যদি সঠিক হয়, তাহলে আপনার তথ্য দিতে সমস্যা কি? তথ্যতে আমাদেরকে ব্যাঘাত ঘটানো হয়েছে, এবং আমি প্রায় 1 মাস ঘুরেছি, কোনো তথ্য আমাকে দেওয়া হয়নি এখন পর্যন্ত। লাস্ট আমি RTI করার জন্য সিদ্ধান্ত নিয়েছি।
দ্বিতীয় বিষয় হচ্ছে উনি নিয়মিত অফিস করেন না, তত্ত্বাবধায়ক মধ্যে নিয়মিত অফিস করেন না। আমরা দেখেছি উনি বলেন যে আমি যে চিকিৎসকের জন্য ঢাকা থেকে বেশি, টেন্ডার প্রক্রিয়ার জন্য ঢাকা থেকে বেশি, উনি ওষুধ করেন না। পাশাপাশি যেসব চিকিৎসক চলে গেছেন সেটার যে প্রক্রিয়া আরো যে চিকিৎসক নিয়ে আসবেন সেটা কোনো প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি না। বিশেষ করে আপনি ডায়াগনস্টিক সেন্টারের কথা বলেছেন, আমাদের 62টা ডায়াগনস্টিক সেন্টার। আমরা দেখেছি ডায়াগনস্টিক সেন্টারগুলোর কি অবস্থা, রিয়েজেন্ট একবার নিম্নমানের ব্যবহার করে, অথচ একটা চিকিৎসক দেখানোর কথা আছে প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টারে। ওনারা কি করে, একটা চিকিৎসককে 5টা ডায়াগনস্টিক সেন্টার দেখায়, একটা ডাক্তার 5টা ডায়াগনস্টিক। ওনারা যখন ভিজিটে যান ওনাদের সাথে আতাত করে যান যে আমি আপনার ওখানে ভিজিটে আসছি, ভিজিটে আসলে আমার নার্স কয়টা দরকার, খাতা কলমে সব দেখাই দেয়, আমার একজন ডাক্তার আছে, আমার এই আছে, আমার সব আছে। উনি সুন্দরভাবে সেটা সিভিল সার্জন মধ্যে আসছে, এখানে আমরা দেখলাম না। আমরা কখনো দেখি নাই যে কোন ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে জোরালো কোনো অভিযান চালানো হয়েছে। আমরা দেখেছি যে মেহেরপুরে শিশু মায়ের মৃত্যুর হার কিছুটা বেড়েছে ইদানিং, কারণ আমরা দেখেছি যে বাইরে যে ক্লিনিকগুলোকে অপারেশন করা হয়, জি 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 আমাদের বেড়েছে। মানে কয়েকটা কেসের কথা আমি বলছি যে আমরা যাই তার ক্লিনিকে যাই, কেন যাই, একটা উন্নত চিকিৎসার জন্য যাই। আমরা ম্যাক্সিমাম মেহেরপুরের ক্লিনিকগুলোতে অ্যানেস্থেসিওলজি ছাড়া অপারেশন করা হয়, এবং কয়েকটা মায়ের মৃত্যু দেখছি যেটা 18 বছর 22 বছর। এমন কেস আছে সে মেয়ে 18 বছরের একটা মেয়ে যখন মারা যায়, মা পরবর্তী মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। এবং এই যে রিপোর্ট গুলো যায়, আমরা যখন দেখি সিভিল সার্জন অফিসে এই যে একজন মা মারা গেছে, মাতৃমৃত্যু এটা যখন যায়, তখন তারা করে কি ওই কার্ডিয়াক অ্যারেস্ট করে একটা রিপোর্ট দিয়ে দেয়। এটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ কোনো সময় কোনো তদন্ত হয় না। আমরা যদি মায়ের মৃত্যুর তালিকাটা দেখি গত 5 বছরের, এবং বেশিরভাগ তথ্য তাদের কাছে থাকে না। আমরা যখন যেটা বলি সেই তথ্যগুলো থাকে, এইগুলোর ব্যাপারে স্বাস্থ্য বিভাগ কিন্তু কোনো ব্যবস্থা নেয় না। আমরা পূর্বের যে অবস্থায় যে বিষয়গুলো আমরা বললাম যে আমরা পূর্বের অবস্থা থেকে যে ভালো থাকতে চাই, আমরা এখন যদি হাসপাতালে যাই, দালালের লাইন যে দালাল থাকে ডায়াগনস্টিক সেন্টারগুলো, সেখান থেকে আমাদের যে ব্যবস্থা, যে আমাদের একটা মোবাইল পোর্টালে 1000 টাকা জরিমানা, আমাদের ক্লিনিক বা ডায়াগনস্টিক মালিক কি করে 1000 টাকা তারা নিজেরা দিয়ে দিয়ে ওখান থেকে ছাড়াই দিচ্ছে। তো ওই দালালের সংখ্যা বাড়ছে। আমার হাসপাতালে যদি আমি 5 আগস্টের আগের কথা বলি, আমার একটা তথ্য ছিল প্রতিদিন 10,000 বা 12,000 টাকা আপনার ডায়াগনস্টিক আমাদের হাসপাতালের ল্যাবে থেকে ইনকাম হতো, যেটা সরকারি টাকায় আসতো। এখন সেটা নেমে এসেছে 3,000। কারণটা কি? কারণ আমাদের দালালের সংখ্যা সেখানে বেড়েছে। আমাদের ডায়াগনস্টিক সেন্টারে হাসপাতালের যে ল্যাব আছে, ল্যাবে যে পরীক্ষা নিরীক্ষা গুলো আছে সরকারি ভাবে, এটা তো অনেক কম মূল্যে করতে পারে। তো সেখানে আমরা দেখেছি যে 5 আগস্টের আগে 10,000, 12,000, 13,000 টাকা পর্যন্ত একদিনে ওখানে করা হতো, পরীক্ষা করা হতো। সেইটা নেমে এসেছে 3,000। মানে দালালের চক্র এতটাই বেড়ে গেছে যে সবাই ধরে ধরে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছে। তো এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা